আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পরিমিতির 16.3 এর সাধারণ গণিতের 16.3 এর এই অনুশীলনীটা সমাধান করব। প্রত্যেকটা অঙ্ক একটাও বাদ দিব না। তো আজকে শুরু করি, চলো আর কথা না বাড়াই। তো প্রথমেই আমরা একটু কথা বলি যে সূত্রগুলা নিয়ে একটু কথা বলে নেই তোমাদের, যে সূত্র সম্পর্কে, তাহলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। শুধু অঙ্ক করলে তো হবে না, সূত্রগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে নেই। তো এখন আমরা আগে সূত্রগুলা দেখব। সূত্রগুলা বৃত্তের, যেহেতু 16.3 হচ্ছে বৃত্ত সংক্রান্ত, সো বৃত্তের কিছু সূত্র আছে, সূত্রগুলো আমি একটু তোমাদের স্মরণ করে দিতেছি। কি আঁকাইছি, এটা বৃত্ত না ডিম আঁকাইছি আমি। সো এটা হচ্ছে নাম দিলাম এ বি। তো এখানে ক্ষেত্রফলের যে সূত্রটা কি ছিল, ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো পাই আর স্কোয়ার, রাইট, বর্গ একক। আর বৃত্তের যে রাস্তাটা, এই যে চারিদিকে যে রাস্তাটা থাকে না, এই রাস্তাটার নাম আমরা কি বলি, এইটা হচ্ছে পরিধি। বুঝা গেছে? পরিধি, বৃত্তের চারিদিকে বা রাস্তা, রাস্তা হিসাবে কাউন্ট করো, রাস্তাটাই হচ্ছে পরিধি, চারিদিকে যে রাস্তাটা থাকে। সো এই পরিধির একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি, পরিধি, পরিধি হচ্ছে 2πr। বুঝা গেছে? পরিধি। এখন আরেকটা জিনিস লিখছি, সেটা হচ্ছে দেখো, সেইটা হচ্ছে এই যে এই অংশটুকু, এই অংশটুকু, এই যে এ ও এ বি, এটা কিন্তু ত্রিভুজ না, হ্যাঁ, এটা হচ্ছে বৃত্তচাপ। কি বলছি বলো? বৃত্তচাপ। সম্পাদ্য আঁকানোর সময় ওই যে তোমরা কাটা কম্পাস নিয়ে এরকম করে একটা চাপ দাও না, বৃত্তচাপ আঁকাই না, এইটাই হচ্ছে সেই বৃত্তচাপ। বৃত্তের একটা অংশ, একটা চাপ কেটে নিস। সো এই বৃত্তচাপের যে দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য এস দ্বারা প্রকাশ করা হয়, এস ইকুয়ালস লিখতে পারি আর থেটা। এখন এই থেটাটা আমাদের সাধারণত অঙ্কের মধ্যে ডিগ্রিতে দেওয়া থাকে, কিন্তু এটা ডিগ্রিতে নিয়ে কাজ করলে হবে না, এটা নিতে হবে রেডিয়ান কোণে। তো রেডিয়ান কোণে নেওয়ার জন্য সিম্পলি কিচ্ছু করা লাগবে না, পাই বাই 180 দ্বারা গুণ করে দিবা। তো এটার তখন সূত্রটা কি হবে, পাই আর থেটা বাই কত, 180। এই হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র। বুঝা গেছে? এখন তুমি দেখো তো এই জায়গাটা, এই জায়গাটা কি হয়েছে, এই জায়গাটা কি একটা আবদ্ধ ক্ষেত্র না? আবদ্ধ যখন হয় কোন একটা অংশ, ওইটার অবশ্যই ক্ষেত্রফল আছে। সো এইটা হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল বা বৃত্তকলার ক্ষেত্রফল। কি বলছি বলো? বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল। সো ওই ক্ষেত্রফলের সূত্রটা হবে সিম্পল, দেখো থেটাকে 360 দ্বারা ভাগ করবা, আর এখানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার। এইটা, এইটা ইজি। দেখো বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার। এখন তুমি এখানে যে থেটাটা নিয়ে কাজ করবো, সরি এখানে থেটা দিতে ভুলে গেছি, এই থেটাটা নিয়ে যে কাজ করব, ওই থেটা বাই 360 ডিগ্রি বসাই দিবা। এটা আমি জাস্ট তোমাকে মনে রাখানোর জন্য বলছি, মানে মনে রাখার জন্য, আর কিছুই না। ওকে, হয় না কেন? আমি যেটা করতে চাইতেছি সেটা হইতেছে না। ওকে ফাইন। তো এই হচ্ছে আমাদের সূত্র, এই অধ্যায়ে যে সূত্রগুলো লাগবে। এখন আমরা সরাসরি অঙ্ক চলে যাব, অঙ্কে, হ্যাঁ। আর এইখানে পেঁচাইতেছে না, কারণ সূত্র অলরেডি তোমরা জানো। আমাদের মূল টার্গেট হচ্ছে অঙ্কগুলা করা, অঙ্কগুলা করে আয়ত্ত নিয়ে চলে আসা, যেন এক জায়গাতেই সব কিছু হয়ে যায়। সো এটা হচ্ছে, তারপরে আমরা যাই কোন অঙ্ক, প্রথম অঙ্কতে চলে যাই। ওকে, প্রথম অঙ্কটা দেখো। দেখো পরিমিতির ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যে অঙ্কটার যে ভাষা, ম্যাথের কিন্তু একটা ভাষা থাকে, এই ভাষা যদি তুমি বুঝতে না পারো, তাহলে কিন্তু তুমি ম্যাথ করে মজা পাবে না, বা ম্যাথগুলো তোমার পছন্দ হবে না। সো ফার্স্ট অফ অল তোমার টার্গেট ম্যাথের ভাষাটা বুঝে ফেলা। সো এইখানে কিছু একটা ম্যাথ আছে, এই ম্যাথেরও কিন্তু একটা ভাষা আছে। ওই ভাষা অনুযায়ী আমি এখন কি করব, বুঝবো, তারপরে এটাকে সলভ করব। তো এরকম পরিমিতির ক্ষেত্রে আমরা 3টা কোশ্চেন করব। এই কথাটা আমি গত ক্লাসে, গত একটা পরিমিতির ক্লাস আপলোড দিয়েছিলাম। সো ওইখানেও বলছি যে আমাদের টার্গেট থাকবে যে কি দেওয়া আছে, 3টা কোশ্চেন করব আমরা, কি দেওয়া আছে। এইটা 2 নম্বর কোশ্চেন করব যে কি চাইছে, কি চাইছে, চাইছে। 3 নম্বর কোশ্চেন থাকবে যা চাইছে, যা চাইছে, চাইছে তা বের করতে, বের করতে, করতে কি লাগে। দেখো এটা কোনো সূত্র না, আমি তোমাকে বলতেছি না যে এটা কোনো সূত্র, এটা সূত্র না, এটা হচ্ছে একটা টেকনিক। যেই টেকনিক দিয়ে আমরা ম্যাথটাকে, ম্যাথ থেকে যে তথ্যগুলো দেওয়া আছে তথ্য নিব, ওই তথ্য আমরা বিশ্লেষণ করব, তারপর আমরা সমাধান করব। এটা হচ্ছে সেই জিনিস। বোঝা গেছে? সো শুধু অঙ্ক করলেই হবে না। আমি যে এতক্ষণ বলতেছি যে অঙ্কটা শিখতে হবে, বা আমি তোমাদের বলি যে ম্যাথ নিয়ে চিন্তা করতে হবে, সে চিন্তাটা কেমন হওয়া উচিত, সেই চিন্তাটা কেমন হওয়া উচিত, সেইটা তুমি এখন এই ম্যাথটা দেখলে বুঝতে পারবে যে আসলে অ্যাকচুয়ালি আমাদের চিন্তা ভাবনা কেমন হওয়া উচিত। ওকে, তো চলো এটা সমাধান করব। প্রথম কথা হচ্ছে অঙ্কটা পড়বো, তারপরে এই কোশ্চেনটা করব। দেখো
বলছে একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে কি দেওয়া আছে, এটা কিসের মান, এটা হচ্ছে থেটার মান দেওয়া আছে, কি ওটা বের করে ফেলবো। বৃত্তের ব্যাস এত সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো তো কি দেওয়া আছে, দেখো তো কি দেওয়া আছে, একটা হচ্ছে থেটা দেওয়া আছে, লিখি আমি এখানে থেটা দেওয়া আছে, থেটা হচ্ছে 30 ডিগ্রি। অঙ্ক আমি পরে করতেছি, আগে অঙ্ক বুঝাই। তারপরে এখানে কি দেওয়া আছে, ব্যাস, ব্যাস মানে 2r হচ্ছে 126 দেওয়া আছে, হলে বৃত্তচাপের দৈর্ঘ্য s। এবার আসো এই 3টা কোশ্চেন করে অঙ্কটা সমাধান করি। কি দেওয়া আছে বের করে ফেলছি, এইটা দেওয়া আছে, থেটার 2r দেওয়া আছে। কি চাইছে, চাইছে কি, এই দেখো এস এর মান চাইছে, তাই না, এস চাইছে, যা চাইছে মানে কি এস চাইছে, যা চাইছে তা বের করতে কি লাগে। এখন তুমি বলো এস বের করতে আমার কি লাগবে, এস এর সূত্রটা কি, এস ইকুয়ালস কত, আর থেটা না। তো আর থেটা দেওয়া আমার লাগে কি, আর আর এই যে এখানে দেওয়া আছে, আর এখান থেকে বের করতে পারবো, থেটা এখানে দেওয়া আছে, সো সবই তো আছে, বুঝা গেছে। সো এখন চলো এটা আমরা সমাধান করি। তো আমরা লিখবো দেওয়া আছে, তাই তো, তো দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি কেন্দ্রে উৎপন্ন। আমরা যেহেতু পুরো অনুশীলনটা করব, এত বাংলা লিখবো না, এরপর থেকে একটু ফাস্ট আগাবো। কেন্দ্রে উৎপন্ন কোণ থেটা হচ্ছে 30 ডিগ্রি, বোঝা গেছে এইটা। এবার কি বলছে, ব্যাসার্ধ, তাই তো, ব্যাস দেওয়া আছে, ব্যাস, ব্যাস, ব্যাস সমান কত, 2r, ব্যাস তো 2r দিয়ে প্রকাশ করে 126, তো অথবা আর সমান কি হবে, 126 ভাগ হচ্ছে 2, 12কে 2 ভাগ করলে 60, আর এটা হচ্ছে 3, সো 63 কি সেমি, সেমি। এখন সেমি দেওয়া, এটা লিখে ফেললাম। এবার কি, বৃত্তচাপের দৈর্ঘ্য, তাহলে আমরা কি জানি, আমরা জানি, আমরা জানি, আমরা জানি কি জানি বলো, এস ইকুয়ালস কত, পাই আর থেটা লিখবা সরাসরি। কেন বলছি, আমি তো বলছি কোনটা কিসে নিতে হবে, রেডিয়ানে নিতে হবে। তো এইখানে রেডিয়ানে নেওয়ার চেয়ে একবারে সূত্রটাই রেডিয়ানে লিখে ফেলবো, তাইলেই তো হয়ে যায়। তো আমাদের কি লিখতে পারবো, পাই আর থেটা বাই হচ্ছে কত, আরে 180 ডিগ্রি। সো পায়ের মান এখানে আমরা বসাবো, আর এর মান কত হচ্ছে 63, থেটার মান 30 ডিগ্রি, আর এটা হচ্ছে 180। সো 180 এটা দিয়ে যদি এটা কাটি আমরা হবে 6, তাই তো, 6, তো 6 দিয়ে কাটলে এখানে হবে 60। এবার তোমরা ক্যালকুলেশন করে নিবা, 63 পাই বাই কত 6, এটা ক্যালকুলেশন করলে কি হয় রে, দাঁড়াও দেখি, 63 ইন্টু পাই ভাগ হচ্ছে 6, সো এটা হচ্ছে 32.987 বৃত্তচাপের দৈর্ঘ্য। তাহলে এটা কি দিবা, সেমি দিবা, বুঝা গেছে। সো এই হচ্ছে বিষয়, খুবই ইজি। হ্যাঁ, তো এটা ইজি একটা অঙ্ক ছিল, আমি তোমাদের করে দিলাম। ওয়েট 1 মিনিট, আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আসি, ওকে, তো এটা শেষ, এবার আমরা পরেরটাতে যাই। এবার দেখো, প্রতি মিনিটে 60 মিটার বেগে, বেগ বুঝো, বেগ জিনিসটা যারা সায়েন্সে পড়ো তারা খুব ভালোভাবে বেগটাকে রিলেট করতে পারো। নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব, ভেহিকলস কি ডি বাই টি, এটা হচ্ছে বেগের বেসিক্যালি এই সূত্রটা ইউজ করা হয়। যারা সায়েন্সে পড়ো তারা জানো, আর্টস কমার্সে তোমাদের জন্য মাঝে মাঝে মনে হয় যে বেগ মানে আবার কি এটা। সো বেগটা হচ্ছে একটা নির্দিষ্ট ডিস্টেন্স অতিক্রম করতে যে সময় লাগে, এটাই হচ্ছে বেগ, আর কিছু মনে রাখার দরকার নেই। প্রতি মিনিটে এত মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া একটি বৃত্তাকার মাঠ ঘুরে এলো, ওই মাঠের ব্যাস নির্ণয় করো। তাহলে কি দেওয়া আছে, দেখো তো এখানে কি দেওয়া আছে, যে এরকম একটা বৃত্তাকার মাঠ আছে, কোশ্চেনটা বুঝো, মাঠটা কি বৃত্তাকার, এই বৃত্তাকার মাঠে একটা ঘোড়া, এইখান থেকে ধরো ঘোড়াটা, ঘোড়া, ঘোড়া আঁকাইতে পারি না রে, আঁকাইতে পারলে আঁকাই ফেলতাম, কিন্তু আমি তো আঁকাইতে পারি না, লিখে ফেলছি। এখন ধরো এই পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে ঘোড়াটা। তো এখন এটা, এই যে এই রাস্তাটা আমি বলছিলাম, এই রাস্তাটা মানে কি বলতো, এই রাস্তাটা মানে কি পরিধি না, এই রাস্তাটা কি পরিধি, পরিধি মানে কি 2πr, তাই তো এটা। এখন ঘোড়া যখন ঘুরে আসছে তার মানে পরিধির সমান দূরত্ব অতিক্রম করছে, ক্লিয়ার, ওকে। এবার কোশ্চেনটাতে চাইছে কি, যে মাঠ ঘুরে এলে ওই মাঠের ব্যাস নির্ণয় করো। পরিধির ভিতরে ব্যাস লুকায় আছে না, 2 আর আর মানেই তো ব্যাস, মানে আমি পরিধি থেকে 2πr কে যদি আমি 2r লিখে দিই, তো এইটুকু আর পাইটা এখানে দিলাম, এটাই মানে তো ব্যাস না, আমার টার্গেটটাই লিখি, টার্গেট কি, এই ব্যাস নির্ণয় করা, বোঝা গেছে কি বলছে।
তো দেওয়া আছে কি, চলো কি কি দেওয়া আছে, এখানে হচ্ছে ও 1 মিনিটে কতটুকু যায়, তাইলে 1.5 মিনিটে কতটুকু যায় এটা আমরা বের করব। তাহলে রাস্তাটা বের হয়ে যাবে, তো 1.5 মিনিটে তো পুরাটা ঘুরে ফেলে, আবার পুরাটা সমান তো পরিধি, তাই না? তাহলে একটা শর্ত গঠন করলেই তো আমাদের হয়ে যাবে। সো চলো শুরু করি যে কি দেওয়া আছে, আমরা একটু লিখি যে দেওয়া আছে, দেওয়া আছে কি 1 মিনিটে, 1 মিনিটে, মিনিটে কে 1 মিনিটে, ঘোড়া, ঘোড়া 1 মিনিটে অতিক্রম করে, অতিক্রম করে, অতিক্রম করে কতটুকু, 66 মিটার, 63 মিটার, 66 মিটার 1 মিনিটে। অতএব ঘোড়া কত মিনিটে, 1.5 মিনিটে। এখন 1.5 মিনিট মানে কি, এই যে এটা, এটা বা দিতে হয় তাই না, এটা বা, তো 2 একে 2 আর একে 3, 3 বাই কত 2 মিনিটে অতিক্রম করে। তাহলে 1 মিনিটে 66 হইলে 3/2 তো কি বেশি অতিক্রম করবে, তাহলে কত আসতেছে, এটা দিয়ে এটা কাটলে কত হবে, 3 তো 3 গুণ করলে আবার 9। তো এখন খেয়াল করো, তাহলে এত মিটার, তাহলে ঘোড়াটা যে রাস্তাটা অতিক্রম করছে, ও তো অতিক্রম মানে ঘুরে আবার এইখানে চলে আসছে না, এই পয়েন্টেই তো আসছে। সো এই পয়েন্টে আসা মানে কি, পরিধির সমান দূরত্ব অতিক্রম করছে না। তাহলে শর্ত মতে আমি কি দিতে পারি, শর্ত মতে তুমি ওই কথাগুলো কিন্তু লিখবে এখানে, ঘোড়া বৃত্তাকার পথে সম্পূর্ণ পথ ঘুরে আসলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, সুতরাং 2πr সমান হচ্ছে, 2πr সমান হচ্ছে কি থেটা, সরি 90 ডিগ্রি, 90 ডিগ্রি কেন, 90 মিটার। 2r আমার চাইছে কি বলো, ওই মাঠের ব্যাস নির্ণয় করতে, ডিরেক্ট আমি 2r নির্ণয় করে ফেলবো, আমি আর কোনো দিকে তাকাবো না, এত ক্যালকুলেশন করার সময় নেই আমাদের। সো এখান থেকে এটা বের করলে কত হবে, উপরে হচ্ছে 9999 আর নিচে হচ্ছে পায়ের মানটা বসাই দিব। সো পায়ের মান হচ্ছে 31513 দিয়ে দাও, এত মিটার। শেষ, বোঝা গেছে? এই ছিল তোমার 2 নম্বর অঙ্ক। সো আমাদের হয়ে গেছে, ক্লিয়ার। এবার পরের অঙ্কে চলি, চলো। অঙ্ক খুবই ইজি, অঙ্ক খুবই ইজি। এটা আবার কই থেকে আসলো, একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার। বৃত্তাংশ মনে আছে কোনটাকে বলছিলাম, বৃত্তাংশ মানে বৃত্তের এই যে এরকম একটা অংশ, বৃত্তাংশ বা বৃত্ত কলা, ওটার ক্ষেত্রফল হচ্ছে 77 বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 21 মিটার। সো ব্যাসার্ধ কোনটা, এটা হচ্ছে 21 মিটার, এটা ওকে। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। ওকে, তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে আর এর মান দেওয়া আছে, ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 21, কি কি দেওয়া আছে আগে লিখে নিই। ক্ষেত্রফল, তাই না, ক্ষেত্রফলটা সূত্রটা কি ছিল, থেটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার। তো এইটা সমান কত দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে হচ্ছে 77 বর্গমিটার। এটা তো বৃত্তাংশের ক্ষেত্রফল, তাই তো, তো ক্ষেত্রফলের সূত্র সমানই তো এটা লিখবো। ওকে, বৃত্তচাপটি কেন্দ্রে কত উৎপন্ন করে, তাহলে থেটার মান বের করব। কি দেওয়া আছে, এই দুইটা জিনিস দেওয়া আছে আমাদের, তাই না, এই যে এই দুইটা জিনিস দেওয়া আছে। কি চাইছে, এই যে এটা চাইছে। থেটা বের করতে এখন কি লাগে, থেটা বের করতে আমার তো শর্ত গঠন করা লাগবে। ওই যে বলছি 3 নম্বর কোশ্চেন, যে যা চাইছে তা বের করতে কি লাগে, থেটা চাইছে, থেটা বের করতে আমাদের এখন শর্ত গঠন করা লাগে। তো আমরা ওইভাবে অঙ্কটা করতে থাকবো। সো চলো, এখানে দেওয়া আছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর সমান হচ্ছে 21 মিটার। বৃত্তাংশের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে কত, 77 বর্গমিটার, বর্গমিটার। ধরি কেন্দ্রে উৎপন্ন কোণ, ধরি কেন্দ্রে উৎপন্ন কোণ, কোণ কত, উৎপন্ন কোণ হচ্ছে থেটা, থেটা, ঠিক আছে, থেটা। তাহলে এখন শর্ত মতে কি আমরা জানি, আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল বা বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল। সূত্র কিন্তু আমি আগে লিখে ফেলছি, তাই না, ওই যে ওইখানে লিখে ফেলছিলাম যে থেটা বাই 360 ডিগ্রি পাই আর স্কয়ার। দেখো বৃত্তেরই ক্ষেত্রফল, ওটার সাথে বা জাস্ট থেটা বাই 360 ডিগ্রি গুণ করে দিবা। তো এখন শর্ত মতে কি, শর্ত মতে এটা সমান হচ্ছে 77,
শর্ত মতে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার 77। এখন জাস্ট তুমি কি করবা, তোমার টার্গেট কি বের করা, কি বের করা, থিটা বের করো। থিটাকে রেখে সব ওই পাশে পাঠিয়ে দাও, চোখ বন্ধ করে থিটা রাখো। ওই পাশে পাঠানো কি, পাঠানো বলতে কিছু না, 360 দ্বারা উভয় পক্ষকে গুণ করা, আর হচ্ছে পায়ার স্কয়ার দ্বারা দুই পক্ষকে কি করা, ভাগ করা, এটাই হচ্ছে বিষয়। সো এখন জাস্ট তুমি মানগুলা বসাও, মানগুলা বসায়ে দেখি কি আসে। 77 360, পায়ের মান কত, পায়ের মান হচ্ছে আমরা ক্যালকুলেটর থেকে নিব 3.1416, আর অনেক কিছু আছে। এবার হচ্ছে আর এর মানটা কত, আর এর মানটা হচ্ছে 21 মাথায় স্কয়ার। তো ক্যালকুলেটর বসাই দাও, এটা বসাই দিলে এটা কিছু আসবে। 77 ইন্টু 360 ডিগ্রি বই থেকে আসছে। এবার হচ্ছে এখানে দিবা পায়ের মান ইন্টু 21 স্কয়ার, 21 মাথায় স্কয়ার। ওকে, সো চলে এসেছে 20.008 দিতে পারো নাও পারো, তাহলে হচ্ছে এত ডিগ্রি, এটা ডিগ্রি 20 ডিগ্রি বলা যায়। অঙ্ক শোনো, একটা অঙ্ক যখন তুমি দেখবা বা যে কোনো পড়া, মনে করো কোনো একটা টিচারের তুমি ক্লাস দেখছো, একটা ম্যাথ হইতে পারে, ফিজিক্সের কেমিস্ট্রি ম্যাথ হইতে পারে, ইংলিশের কোনো একটা গ্রামার বা আইসিটির কোনো একটা অংশ, যখন তুমি মনে করো ক্লাসটা দেখতেছো, তুমি ফার্স্ট টাইমে দেখে মনে করো বুঝো নাই, তো এখন যদি না বুঝো তাহলে তুমি কি করবে, ওইটা স্কিপ করে চলে যাবা না, তুমি তো এটা দেখার পিছনে একটু সময় দিছো না, সে এই সময়টা তো যদি তুমি স্কিপ করে চলে যাও তাহলে এই সময়টা পুরাই লস। তোমার কাজ হবে ওই জিনিসটাকে আরেকবার রিপিট করে দেখানো, আরেকবার রিপিট করবো এটাকে, এবং এটা খুবই কাজে দেয় যখন তুমি রিপিট করবা না এবং খুব মনোযোগ সহকারে করবা, দেখবা যে ওই অংশ থেকে তুমি বোঝা শুরু করছো বা বুঝে ফেলছো ওই ম্যাথটা বা ওই অংশটা। সো এটা হচ্ছে পড়াশোনার একটা স্টাইল, যে আমরা দেখি যে এটা ভালো লাগতেছে না চলে যাই, আরেকটা ভালো লাগতেছে না আরেকটা, এরকম করতে করতে দেখবা যে তোমার কোনোটাই ভালো লাগতেছে না। সো এই জন্য বলি যে তোমরা যখন খুব ধৈর্য সহকারে পড়াশোনাটাকে খুব ধৈর্য সহকারে নিবা, এটা ধৈর্যের জিনিস, এটা চিন্তার জিনিস, এটা এমন না যে আমি দেখলাম হয়ে গেল শেষ, না এরকম না। সো এবার চলো পরের অঙ্কে যাই। পড়াই কম, মোটিভেশন দেই বেশি, কারণ আমার মোটিভেশন দিতে ভালো লাগে। ওকে, এবার বলি যে এই অঙ্কটাতে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার, আবারও সেই বৃত্ত, কারণ অধ্যায়টাই তো বৃত্তের, এবং বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এর আগের অঙ্ক আর এইটা, এর আগেরটা তো বলছে উৎপন্ন কোণ নির্ণয় করতে, আর এটাতে বলছে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করতে, খুবই তো ইজি। তো এখন দেখো কি দেওয়া আছে, হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে, তো আর সমান কত, 14 সেমি, এটা দেওয়া আছে। আর কি, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ, মানে এই যে কি আঁকাই না, একটা বৃত্ত আঁকাইতে পারে। সো অনলাইনে একটা ভিডিও ছিল এরকম, দেখছি এক টিচার বোর্ডের মধ্যে যে স্টুডেন্টরা বৃত্ত আঁকায়, কত পার্সেন্ট এটা বৃত্তের কাছাকাছি যায়, মানুষ একটা পারফেক্ট বৃত্তের কত পার্সেন্ট হয়েছে। সো আমার এটা গেস করো কত পার্সেন্ট হইতে পারে। সো এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এইখানে বলছে কেন্দ্রে উৎপন্ন কোণ, থিটা তো ছোট হবে না, 75 ডিগ্রি, তাই তো। আর এর মান দেওয়া আছে এখানে কত, 14, এটা দেওয়া আছে 14, আর কি আছে, ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল। তো তুমি হচ্ছে শুরু করি আমরা, আর হচ্ছে 14 সেমি, থিটা হচ্ছে কত 75, এটা তোমরাই করতে পারবা। বৃত্তাংশের ক্ষেত্রফল, তার ক্ষেত্রফলের সূত্র কি, আমরা জানি ক্ষেত্রফল সমান হচ্ছে থিটা বাই 360, অঙ্ক দেখতে দেখতেই তোমার মুখস্থ হয়ে যাবে, পাই আর স্কয়ার। তো এখন তুমি থিটাতে যাও, থিটাতে 75 বসায়া দাও, 360 ইন্টু পায়ের মান কত, পায়ের মান ক্যালকুলেটর থেকে নিবা, সবসময় ক্যালকুলেটর থেকে নিবা, তাহলে মানটা সুন্দর আসবে। 3.1416 বসাইলেও হবে, হ্যাঁ সমস্যা না। আচ্ছা, পায়ের কথা যেহেতু উঠছে, আমার একটা জিনিস মনে পড়ছে, তোমাদের একটু ক্লিয়ার করি। পায়ের মান কখনো কখনো 180 ডিগ্রি বসাই,
আবার পায়ের মান 3 পয়েন্ট কত 1416 আরো আছে, হ্যাঁ এটা বসে কখন কোনটা, এরকম কোশ্চেন কি তোমার মাথায় কখনো জাগছে? এটা কিন্তু একটা মজার জিনিস। এখন দেখো এইটা হচ্ছে যখন তুমি কোনো অ্যাঙ্গেল হিসাবে ইউজ করবা পাইকে, কি বলছি, পাইকে যখন তুমি অ্যাঙ্গেল হিসাবে, যেমন বৃত্তের 3 কোণের সমষ্টি, তাই না, 3 কোণের সমষ্টি, তো এই যে এইটা এইটা এই θ1, তারপরে θ2, তারপরে হচ্ছে কি θ3, সো এই কোণগুলো যখন তুমি যোগ করবা θ3, তাইলে তখন হয়ে যাবে 180 ডিগ্রি, বোঝা গেছে? আবার ত্রিকোণমিতিক ফাংশনগুলো আছে না, যেমন ধরো সাইন, সাইন কত, সাইন এইখানে হচ্ছে তুমি পাই বাই কত 3 দিয়ে দিছো, এইখানে কিন্তু সাইন পাই, পাই হচ্ছে 180, কারণ এটা কোণ হিসাবে ইউজ হয়েছে। এবারে এখানে আসো, এইখানে কি ওরকম কিছু আছে, ত্রিকোণমিতিক কোনো ফাংশন আছে? এখানে তো আলাদা কোণই আছে থেটা দ্বারা। সো এই পাইটা যখন সিঙ্গেল বসবে, কারো সাথে নাই, কোনো ত্রিকোণমিতিক ফাংশনের ভিতরে নাই, কোনো আবদ্ধ ক্ষেত্রের কোনো কোণ হিসাবে ব্যবহার হচ্ছে না, যখন ব্যবহার না হবে তখনই তুমি পাইকে কত ধরে নিবা 3.1416। সো এখানে পায়ের মানটা কিন্তু বসাই, একটা বসাই, হ্যাঁ 3.1416, এইটা কিন্তু পাই 180 না, এটা ভুল, বোঝা গেছে? ওকে, এটা যেন করবা না। সো আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। এবার তুমি এখানে আর এর মানটা বসায় দাও, আর এর মানটা কত আছে, আর এর মান হচ্ছে 14 স্কোয়ার দিয়ে দেবো। এবার এটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই, বুঝা গেছে? আমি আর এটা তোমাদের ক্যালকুলেশন করতেছি না, সময় নষ্ট। সো এবারে 5 নম্বর ম্যাথটা একটু দেখি, ম্যাথটা আগে পড়বো তারপর এটা আমরা বুঝবো। একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, এটা হচ্ছে একটা বৃত্তাকার মাঠ, এই মাঠকে ঘিরে আবার একটা কি আছে, রাস্তা আছে, খুব ভালো কথা। রাস্তাটির ভিতরের পরিধি, রাস্তাটার এই যে রাস্তার ভিতরের পরিধি কোনটা, এটা ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার, 44 মিটার কি বড়। তার মানে এই যে ভিতরে এইখান থেকে যদি আমি একটা ব্যাসার্ধ আঁকি, এটা ছোট আর, এখন আমি যদি এই বড় বৃত্তের জন্য ব্যাসার্ধ আঁকি, তাহলে এই অংশটুকু না, বুঝতে পারছো? সো ছোট বৃত্তের জন্য এটার জন্য পরিধি সূত্র কি 2πr, বড় বৃত্তের জন্য তাহলে পরিধি কি হবে 2π বড় আর। ক্লিয়ার? এবার এই জায়গাটা বুঝবো, দেখো তো কি বলছে এখানে, বলছে রাস্তাটির ভিতরের পরিধি, ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি, বাইরের পরিধি, ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়, বড় কে বাইরের পরিধি 2πr, তাহলে ছোট কে 2πr, এটা এটা ছোট, তাহলে বড় পরিধি থেকে যদি এই যে 2πr বাদ দেই তাইলেই তো আমার 40 মিটার হবে, তাই না? অথবা এই ছোট পরিধির সাথে এই ছোট পরিধির সাথে 44 মিটার যদি যোগ করি তাইলেই তো বড় পরিধির সমান হবে, বড়টার সমান হইতে হইলে ছোটর সাথেই তো যোগ করা লাগে নাকি? তো এখন আমি 2πr বড়টার সমান হইতে হইলে 2πr এর সাথেই তো 44 আমরা যোগ করব, তাই না? এখন দেখো তো তাহলে এইটাতে কি সাজে আমি এটা লিখতে পারি না? পারি তো। বোঝা গেছে আমরা শর্তটা গঠন করব কিভাবে? এখন ওরা বলছে যে রাস্তাটির প্রস্থ নির্ণয় করো, কি বলছে, রাস্তার প্রস্থ নির্ণয় করতে, প্রস্থ মানে হচ্ছে এই যে এই অংশটুকু, এই যে এইটুকু রাস্তার প্রস্থ, রাস্তার কি প্রস্থ। এখন তুমি আমাকে বলো তো এই রাস্তার প্রস্থটা যদি আমি বের করতে চাই, এইটা যদি বের করতে চাই, এই প্রস্থটা মানে এই বড় আর থেকে ছোট আরটা বিয়োগ করলেই তো রাস্তার প্রস্থ বের হবে। তার মানে বিষয়টা দাঁড়াইতেছে তখন কিন্তু তোমার কি হবে, তখন কিন্তু এই দেখো আর মাইনাস ছোট আর মাইনাস ছোট আর, এইটা আমার বের করতে হবে, তাইলেই রাস্তার প্রস্থ বের হয়ে যাবে। ঠিক আছে? তো আমার টার্গেট কি করা, টার্গেট হচ্ছে এই যে এটা বের করা। এখন এইটা যদি বের করতে চাই, যা চাইছে তা বের করতে এখন কি করা লাগবে, এই শর্তটা গঠন করা লাগবে। বুঝা গেছে? আমাদের টার্গেট হচ্ছে এই শর্তটা গঠন করা, তবেই আমরা এইখানে আসতে পারবো, শর্ত গঠন না করলে আমরা আসতে পারবো না। তো চলো অঙ্কটা করি, যে দেওয়া আছে না, ধরি বৃত্তাকার মাঠের কি ব্যাসার্ধ কত আর, অতএব বৃত্তাকার মাঠের কি পরিধি কি হবে
টু পাই কত ছোট আর, মুছে ফেলে এটা, আমাদের বের করব আর মাইনাস ছোট আর, এটা আবার আবার রাস্তা সহ মাঠের কি, মাঠের ব্যাসার্ধ কি বড় আর মিটার, অতএব রাস্তা সহ মাঠের কি পরিধি টু পাই কত। এখন শর্ত মতে কি দিতে পারি বলো, এই যে এই অংশটুকু শর্ত, এই যে এখান থেকে শর্ত গঠন হবে, তাই না? ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 40 মিটার বড়। তো আমি কি বলছিলাম, টু পাই বড় আর থেকে টু পাই ছোট আর বাদ দিবা, তাইলেই 40 হয়ে যাবে। কিভাবে আসে ওই অংশটুকু আমি মুছে ফেলছি, ওটা কিন্তু তোমাকে দেখাইছি কিভাবে এটা লেখা যায় বা কই থেকে আসে। সো এইখান থেকে আমি বলছি কি টার্গেট কি করা, আর মাইনাস আর না, তো এখান থেকে 2 পাই কমন নিয়ে নাও তুমি, 2 পাই কমন নিলে কি হয়, আর মাইনাস ছোট আর, এটা হচ্ছে 44। এবার এখানে আর মাইনাস আর রাখো, আর এখানে 44 বাই কত, আর মাইনাস আর, আহা 2 পাই। সো এটা ক্যালকুলেশন করো, যা আসবে তাই। 44 ভাগ হচ্ছে 2 ইন্টু 7 পাই, সো 7.003। এইটুকুই রাস্তা, এইটুকুই চওড়া বা রাস্তার প্রস্থ, বুঝে গেছে? পরের অঙ্কে যাই আমরা। পরের অঙ্কে দেখো, একটি বৃত্তাকার পার্কের ব্যাস 28 মিটার, পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি কি আছে, পথ আছে, পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তাকার পার্কের ব্যাস হচ্ছে 26 মিটার, পার্কটিকে বেষ্টন করে 2 মিটার চওড়া, তাহলে এই যে পার্ককে বেষ্টন করে 2 মিটার চওড়াটা কি আছে, রাস্তা আছে, বোঝা গেছে? 2 মিটার চওড়াটা কি আছে, এই জায়গাটুকু কত, এই জায়গাটুকু দেখো, পার্কটিকে বেষ্টন 2 মিটার চওড়া, এই জায়গাটুকুর মান কত, 2 না? বুঝতে পারছো? একটা পথ আছে, পথটির ক্ষেত্রফল, এর আগে পথের চওড়া বের করতে বলছে, তো এখন তো চওড়া দেওয়াই আছে, সো এখন ক্ষেত্রফল মানে এই যে এই এরিয়াটা, ঠিক আছে, এই এরিয়াটা আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। হ্যাঁ, সো এবার চলো আমাদের এবার আমরা আগাবো কিভাবে। তো এখন তুমি যদি দেখো, এই ভিতরের কি জানো, ভিতরের ব্যাসার্ধ জানো আর, তাহলে ভিতরের কি পাই আর স্কয়ার, ক্ষেত্রফল বের করতে পারি না আমরা, ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। আবার বাইরের বৃত্তের জন্য, বড় বৃত্তের জন্যও তো ব্যাসার্ধ জানি, ব্যাসার্ধটা এখন কত, 26 যোগ 2 28 হয়ে গেছে না, তাহলে ওইটারও তো আমরা কি বের করতে পারবো, পাই বড় আর স্কয়ার, ক্ষেত্রফল বের করতে পারবো। বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল বিয়োগ করলেই রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যাবে, বোঝা গেছে না? তো চলো এটা হচ্ছে লিখি যে যে পার্কের 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 ব্যাস, এটা ব্যাস কিন্তু ব্যাসার্ধ, আমি ব্যাসার্ধ 26 লিখে ফেলছি, কিন্তু এটা ভুল, এটা কিন্তু ঠিক হয় না, এটা কিন্তু 13 হবে। হ্যাঁ, তো ব্যাস হচ্ছে 2r সমান হচ্ছে 26, অতএব r সমান কত হবে, 13 মিটার দিলাম এটা। অতএব পার্কের কি ক্ষেত্রফল বের করে ফেলা, পাই আর স্কয়ার, তাহলে পায়ের মান কত, পায়ের মান, আচ্ছা একবারে বসাই, সবচেয়ে সুন্দর হয়, বর্গ মিটার রাখলাম। রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত হবে, আগে ছিল 13 আর এখন কত হইছে, যোগ 2 না, তাহলে কত হবে 15 মিটার, 15 মিটার। অতএব রাস্তা সহ পার্কের কি ক্ষেত্রফল, তো এটা কিন্তু তুমি বড় আর ধরতে পারো, তাহলে এটা পাই আর এই জায়গাটা আমি বলি তোমাকে, এটা কি করবা, ব্যাসার্ধ বড় আর সমান 13 যোগ 2, তাহলে সুন্দর হবে 15 মিটার। ক্ষেত্রফল কি হবে, পাই বড় আর স্কয়ার। এখন তুমি রাস্তার ক্ষেত্রফল যদি বের করতে চাও,
রাস্তার ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে বড় ক্ষেত্রফল থেকে এই যে আমার যে বড় ক্ষেত্রফল আছে এটা থেকে আমার এই ছোট ক্ষেত্রফল কি করে দিব, বিয়োগ করে দিব, তাইলেই কি হয়ে যাবে রাস্তার ক্ষেত্রফল। তাহলে তুমি লেখো রাস্তার ক্ষেত্রফল, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, পাই বড় আর স্কয়ার মাইনাস পাই ছোট আর স্কয়ার। সো এখন বসাই দাও, পায়ে রেখে বড় আর স্কয়ার মাইনাস ছোট আর স্কয়ার। আরে এত নকশা করতেছি কেন, আমি জাস্ট ক্যালকুলেশন বসাই দিলেই তো হয় ক্যালকুলেটরে। বড় আর এর মান কত 15 স্কয়ার মাইনাস ছোট আর এর মান কত 13। এটা একবারে ক্যালকুলেশন করলে আমাদের আসবে পাই ইন্টু 15 স্কয়ার তারপরে মাইনাস 13 175.929 বর্গ মিটার। বোঝা গেছে? সো হয়ে গেছে। তাহলে মূল কনসেপ্টটা ছিল বাইরেরটার ক্ষেত্রফল থেকে ভিতরেরটার ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো। এখন ক্ষেত্রফলের সূত্র তো জানি, পায়ের স্কয়ার দুই জায়গায় ব্যবহার করছি, আর এটা তো ব্যাস দেওয়া ছিল, ব্যাসার্ধ বের করে নিচ্ছি, আর এটার সাথে 2 যোগ করলে আমরা বাইরেরটারও ব্যাসার্ধ পেয়ে যাবো। বুঝা গেছে? তো এবার 7 নম্বর অঙ্কটা দেখো, যে আগে অঙ্কটা পড়ি। একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার, পিছনেরটা 35। 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার ঘুরবে? এই অঙ্কটাতে আমরা কিওয়ার্ডগুলা ধরবো। বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গাতে এসে এই কথাগুলা আর মিলাইতে পারে না, বুঝছো? এই জায়গাতে এসেই ঝামেলাটা লেগে যায় যে এখানে বলছেটা কি করবে, তাদের কিন্তু বুঝতে কষ্ট হয়। সো ওই জায়গাটা আমি এখন ইজি করব তোমার জন্য। তো আমরা একটা গাড়ি ধরতে পারি। প্রথম কথা হচ্ছে 88 মিটার, এই যে এইটুকু রাস্তা আমি ধরে নিলাম কত, 88 মিটার, এই পুরা রাস্তাটা, ঠিক আছে? এটার দৈর্ঘ্য হচ্ছে 88 মিটার। বোঝা গেছে? এবার বলছে 88 মিটার পথ যেতে একটা গাড়ি, তার আগে এখানে একটা গাড়ি আঁকাই আমি। এখানে গাড়ির এখানে একটা চাকা আছে, এখানে একটা চাকা আছে, দুইটা চাকা। সো গাড়ি এইখান থেকে যে যাবে, গাড়িটা এইখানে না, সো এই যে গাড়িটা, এই গাড়িটা কি করবে, 88 মিটার পথ অতিক্রম করবে। অতিক্রম করতে বলছে 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার ঘুরবে। তোমার বুঝতে সমস্যা হইতেছে, আমি বুঝতেছি। সো আমি তোমাকে কিওয়ার্ডগুলো বুঝাই। এখানে বলছে 88 মিটার পথ, আচ্ছা গেল, এটা বুঝলাম। বলছে যেতে সামনের চাকা এই যে সামনের চাকাটা পিছনের চাকা অপেক্ষা, এই যে ওরে অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে। এখন তুমি এই পূর্ণ সংখ্যক বাদ দাও, এইটুকু বাদ দিয়ে দাও তো, সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে, তার মানে মূল জিনিসটা কি, এখানে বলছে দুইটা চাকাই তো ঘুরবে, তাই না? এইটা একটা কিওয়ার্ড যে ঘুরবে। তাহলে আমরা দুইটা চাকারই কি বের করে ফেলবো, ঘূর্ণন সংখ্যা বের করতে হবে। বের করার পরে বলছে কার অপেক্ষা কে বেশি ঘুরে, ওইটা তখন তো আমরা বিয়োগ করলেই বুঝে যাবো যে কার অপেক্ষা কে বেশি ঘুরে। আর একটা কথা বলছে পূর্ণ সংখ্যক বার, এইটা নিয়েই ঝামেলাটা। এই যে আরেকটা কথা বলছে যে এখানে পূর্ণ সংখ্যক বার, এটা নিয়েই ঝামেলাটা লাগে। এটা ঝামেলার কিছু না, দেখো মানে মানটা এরকম আসতে পারে যে মনে করো তোমার 100.002 এরকম কিছু একটা মান আছে, আর একটা মান মনে করো 60.07। তাহলে আমি এখানে পূর্ণ সংখ্যক বলতে কি বুঝাই, দশমিকের পরের গুলা বাদ দিয়ে দিবা। তার মানে এখানে কত 100 নিব, আর এখান থেকে নিব 100, আর এইখান থেকে নিব কত 60, এইটাই, তাছাড়া কিছুই না। অঙ্কটা কি বুঝতে পারছো? সো এইভাবে বুঝতে পারলে, তুমি যদি এটা বুঝে যাও অঙ্ক কিন্তু ইজি। অঙ্কটা এইখানে পড়তেই কষ্ট লাগে, পড়ে বুঝতেই কষ্ট লাগে, এটাই হচ্ছে মূল ঝামেলা ছিল। এখন আসি যে এই ঘূর্ণনের ব্যাপারটা আরেকটু বলি, যে ঘূর্ণনটা কি, এখানে কি করব। একটা বৃত্তাকার চাকা বলো যাই বলো, যখন ঘুরতে ঘুরতে যাবে, তো একবার এই চাকাটা মনে করে এই বরাবর যাবে, ও যখন এরকম ঘুরে ঘুরে একবার, মানে এই পয়েন্টটা এখানে আসে, তো ঘোরা মানে কি, এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা আস্তে আস্তে এখানে আসবে, আরেকবার ঘুরবে, এই পয়েন্টটা এখানে আসবে, আরেকবার যখন চাকা ঘুরবে তখন এই পয়েন্টটা এখানে আসবে, আরেকবার যখন চাকা ঘুরবে এই পয়েন্টটা এখানে আসলো। তার মানে একটা বৃত্ত যখন একবার ঘুরলো, ভালো করে বুঝো,
তো এই বৃত্তটা যখন এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 4, মানে পজিশন 5 নম্বর পজিশনে যায় সে আবার আগের মতো হয়েছে দেখো। তার মানে ও যখন একবার ঘুরে তো কতটুকু দূরত্ব অতিক্রম করে, তার দেখো পরিধির সমান না, তাই তো? তাহলে পরিধি 2πr। এই কথাটা ইম্পর্টেন্ট, যখন একটা বৃত্তাকার কিছু বা বৃত্তাকার চাকা বা বৃত্তাকার চাকা যখন একবার ঘুরে তাহলে তার কিসের সমান দূরত্ব অতিক্রম করে? পরিধির সমান। বোঝা বোঝা গেছে? তো এইটাই হচ্ছে কথা। তো আমরা অঙ্কটা করি চলো। যে দেওয়া আছে সামনের চাকার কি ব্যাস হচ্ছে 2, আর সমান হচ্ছে 28 সেমি। অতএব সামনের চাকার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর সমান 2 দিয়ে ভাগ করলে 14 সেমি। তারপর আবার পিছনের, আচ্ছা আমি একবারে করে ফেলি। অতএব সামনের চাকার পরিধি কত বের করব? 2πr। তাহলে 2 × π × r এর মান কত? 14। তাহলে এখানে হবে 28, যদি 28 পাই গেল। এটা রাখি। তো পরিধি বের করে ফেলছে। আবার পিছনের চাকার কি ব্যাসার্ধ, ব্যাস কত? ব্যাস হচ্ছে 2r সমান হচ্ছে 35। অতএব r সমান কত হবে? 17.5। অতএব পিছনের চাকার কি পরিধি হচ্ছে 2π কত? বড় আর। সো এখানে 2 × π × আর এর মানটা কত? 17.5। 35 কত? পাই। বোঝা গেছে? এখন আসো যে আমার ঘূর্ণন সংখ্যা বের করতে হবে। তাহলে ঘূর্ণন সংখ্যা বের করতে গেলে কি করা লাগে, তাই না? ঘূর্ণন সংখ্যাটা বের করতে গেলে তুমি জাস্ট ভাগ করে দিবা। যে একবার ঘুরে দেখো তো, একবার যখন ঘুরে ঘুরে আসলো তাহলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমার যাইতে হবে কতটুকু? 88 মিটার না? তাহলে 88 মিটার যাইতে এরকম করে কতবার, তার মানে এটা দিয়ে আমি কি করে দিব? পরিধি দিয়ে ভাগ করে দিব, তাইলে ঘূর্ণন সংখ্যা বের হয়ে যাবে, তাই না? সো এবার হচ্ছে যে সামনের চাকার ঘূর্ণন সংখ্যা, তার আগে ওই কথাটা লিখবো। যে এবার লিখবে যে আমরা জানি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। অতএব সামনের চাকার ঘূর্ণন সংখ্যা কত হবে? তুমি এবার আরেকটা জিনিস আছে, এখানে কত দেওয়া আছে? আমার 88 মিটার আছে না? সো এই কথাটা একটু লেখার দরকার ছিল। যে লিখি দাঁড়াও। মোট পথ 88 কত মিটার, এটাকে সেন্টিমিটারে নিয়ে যাবা। 88 সেমি। কেন সেন্টিমিটার নেবা জানো? কারণ এগুলো এই যে এটা সেন্টিমিটার আছে, এটা সেন্টিমিটার আছে। তাহলে ঘূর্ণন সংখ্যা মোট পথ ভাগ হচ্ছে পরিধি দিয়ে ভাগ করে দিবা। তাহলে মোট পথ হচ্ছে 8800। আর এটা কত? এইটা হচ্ছে সামনের চাকার পরিধি কত আসছে? 28 পাই। তো এখন এটা আমরা ক্যালকুলেশন করবো। তাহলে এটা হচ্ছে 100.04। তাহলে আমরা পূর্ণ সংখ্যক নিব, তাই তো? 100 বার। অতএব পিছনের চাকার ঘূর্ণন তাহলে কি হবে? 80 হচ্ছে 35 পাই। সো 35 পাই যদি দেই এখানে 35, সো এটা হবে 80.03। তো এটার হচ্ছে 88 বার।
এখন সামনের চাকা পিছনের চাকার অপেক্ষা কতবার বেশি ঘুরবে, তাহলে এখানে ওই কথাটা লিখবে যে বেশি ঘুরবে, বেশি ঘূর্ণন ঘুরবে, ঘুরবে হচ্ছে কত 100 বিয়োগ 80, এটা 80 সো হচ্ছে 20 বার। এই হচ্ছে এই ম্যাথটা। সো এই কথাটা মনে রাখবা, তাইলেই মোটামুটি ক্লিয়ার। তো এবার 8 নম্বরটা কি বলছে, একটি বৃত্তের পরিধি হচ্ছে 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। অন্তর্লিখিত মানে বৃত্তের ভিতরে একটা কি আছে, বর্গ আছে। এই যে বৃত্তের, যত এটা আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে, আমরা এক কাজ করি, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, সো এখন এই সেন্টারটা খেয়াল করো। এই বৃত্তের ক্ষেত্রে একটি বৃত্তের পরিধি হচ্ছে 220 মিটার, তাহলে 2 পাই কত আর সমান হচ্ছে 220 মিটার। তাহলে এখান থেকে আমি আর বের করে ফেলতে পারি, আর সমান 220 ভাগ কত 2 পাই। এখন ভালো করে খেয়াল করো, আর না বের করে আমরা 2 আর বের করে ফেলি। কেন? কারণ দেখো যে এইখান থেকে যদি আমি একটা রেখা টানি, একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। দেখো এইটা হচ্ছে একটা বৃত্ত, ওই বৃত্তের ভিতরে আমি একটা বর্গক্ষেত্র আঁকছি, এ বি সি ডি, একটা বর্গ। তো এই বর্গের যে কর্ণ, ওই কর্ণ সমান কি, ওই কর্ণটা এই বৃত্তের জন্য আবার ব্যাস না, এই বৃত্তের ব্যাস আর এই বর্গের কর্ণ তো সেম। এই জন্য আমি এখানে শুরুতে কি করে ফেলছি, ব্যাস নির্ণয় করে ফেলছি, এটা নির্ণয় করলাম। এখন দেখো এই যে এই ত্রিভুজ, এইটা কি হয়ে গেছে, একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না, সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ হইলে এটার আমাদের লাভ নাই। এখন বর্গের, এটা তো কর্ণ তাই না, তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য কি, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, √2a না, ওই √2a মানেই তো বৃত্তের কি ব্যাস না। তাহলে শর্ত মতে যে আমি ধরে নিলাম, যে ধরি বর্গের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য হচ্ছে এ মিটার, ধরো এ মিটার। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্যের কি হবে, কর্ণের দৈর্ঘ্য কি হবে, সমান হচ্ছে √2a। তো এখন শর্ত মতে তুমি কি দিতে পারবা, শর্ত মতে ও কথাটা লিখবা যে বর্গের কর্ণ আর হচ্ছে বৃত্তের ব্যাস একই জিনিস, ওটা লিখে তো এখন 2 পাই আর সমান এটা দিতে পারবা, √2a সমান হচ্ছে এই যে 2r, এটা লিখতে পারি। এখন 2r এর মান কত, 220 ভাগ কত পাই। সো এখানে হচ্ছে a এর মান হচ্ছে 220 ভাগ হচ্ছে √2 পাই। এটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই, ওইটাই বর্গের এক বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে। এর পরেরটা দেখো, বলছে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। বৃত্তের যে পরিধি আর সমবাহু ত্রিভুজের যে পরিসীমার, সমবাহু ত্রিভুজ তিনটা বাহুর দৈর্ঘ্য এ ধরতে পারি, আর বৃত্তের পরিধি কি 2 পাই আর। ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত, এর ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার, আর এই ক্ষেত্রফলের সূত্র কি √3/4a²। সো এবার চলো এই অঙ্কটা জাস্ট ক্ষেত্রফলের অনুপাত মানে ক্ষেত্রফল দুইটা ভাগ করে দিব। তো এখন বৃত্তের পরিধি কি কি লিখতে পারি, বৃত্তের পরিধি 2 পাই আর, আর সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে 3a। তো আমি কি দিতে পারি, শর্ত মতে 3a সমান হচ্ছে, এখানে কি দিতে পারি 2 পাই আর দিতে পারি। তো এখান থেকে এর ভ্যালুটা আমি বের করতে পারি, কিন্তু 2 পাই আর ভাগ কত 3। এখন বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার। আচ্ছা একবারে অনুপাত লিখে ফেলি, যেহেতু অনুপাত বলছে, তাহলে আমরা লিখব বৃত্তের ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সেটা সমান আমরা কি লিখতে পারি বলো,
বৃত্তেরটার হচ্ছে পাই আর স্কয়ার। আর অনুপাত, তাহলে অনুপাতের চিহ্ন দিতে হবে। অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। এখন এখানে তুমি পাই আর স্কয়ার লেখো, অনুপাত দাও, আর √3/4 এর মানটা কত, এর মানটাই যে এখানে বের করে রাখছি, তো এখানে এর মানটা এখানে তুমি বসাও, স্কয়ার করে দিই একবারে, তাহলে হবে 4 পাই স্কয়ার আর স্কয়ার ভাগ হচ্ছে, তার মানে 3 স্কয়ার মানে 9। সো আমরা এখান থেকে এই লাইনে যাই, এখানে যাই, জায়গা লাগবে, পাই আর স্কয়ার রাখলাম। যেহেতু অনুপাতের চিহ্ন আছে, গুণ চিহ্ন দিলে ভগ্নাংশগুলো কি হয়ে যাবে, উল্টায় যাবে। তো 4 × 9 আর নিচে আসবে √3 × 4 পাই স্কয়ার আর স্কয়ার। এবার দেখো কাটাকাটি করলে এখান থেকে একটা পাই কাটা, তাহলে এইখানটা পাই কাটা একটা পাই থাকে, আর এটা তো স্কয়ার ছিল, এটা পুরাটাই কাটা, 4 কাটা এখানে, তাহলে এখানে 9/√3 একটা পাই থাকে। সো এখন তুমি √3 কে 9 কে কি লিখতে পারি, 3 × √3 × √3, আর এখানে হচ্ছে √3 × পাই। সো এখানে √3 কাটা। আচ্ছা, এই যে এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেই, যে একটা 3 সমান তো দুইটা √3 লেখা যায়, তাই না? দুইটা √3 গুণ করলে তো একটা 3 হয়। সো 9 কে যদি আমি 3 × 3, তো একটা 3-র পরিবর্তে আমি দুইটা √3 লিখে দিছি একবারে, হ্যাঁ। সো এবার এখানে কাটাকাটি করলে কি থাকে, উপরে থাকে 3√3/পাই। তো একবারে অনুপাত আকারে তুমি লিখে দিতে পারবা 3√3 হচ্ছে পাই। এটাই হচ্ছে আমাদের অনুপাত, হয়ে গেছে। সো এই ছিল আজকে আমাদের 16.3-এর সম্পূর্ণ ম্যাথ সলিউশন ক্লাস। তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা, এবং এই অনুশীলনী শেষ করার পরে এবার তোমরা গাইড থেকে বা টেস্ট পেপার থেকে সিকিউ সলভ করা শুরু করে দিবে, তাইলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।